8 নম্বর ডেলিভারিটা শেষ করতে করতে বিকেল 4টে বাজলো। আজ প্রচুর কাজের চাপ। দিব্যেন্দু আসেনি। সুপারভাইজার ওর ডেলিভারিগুলো আমার ঘাড়ে চাপিয়েছে। সব শুদ্ধ 24খানা ডেলিভারি। গ্রীষ্মের তপ্ত বিকেলে বাইক ছুটেছে। মনে হচ্ছে আগুনের হালকা স্তর ভেদ করে চলেছি। পরের ডেলিভারিটা একটা বড় অ্যাপার্টমেন্টে। এদের আবার প্রচুর ঝামেলা। গেটের সিকিউরিটিকে ব্লক নাম্বার, ফ্ল্যাট নম্বর বললে ওরা হোয়াটসঅ্যাপে ফ্ল্যাট মালিককে জানাবে। অ্যালাউ করলে তারপরে এন্ট্রি। এই ডেলিভারিটা আবার কোন ফ্লোরে কে জানে। অনেক টাইম নষ্ট। স্কুলে বাসুদেব স্যার বলতেন, টাইম ইজ মানি, বড় হয়ে বুঝবি। মেন গেটের বাঁদিকে একটা নতুন দোকান হয়েছে, আইসক্রিমের দোকান। মিতুলের মুখটা মনে পড়ল। পরশু থেকে আইসক্রিম খাওয়ার বায়না করেছে। আজ বাড়ির ঢোকার আগে মনে করে নিয়ে যেতে হবে। মিতুল আমার মেয়ে, বয়স 6। মেন গেটে ঢুকে ব্লক আর ফ্ল্যাট নাম্বার বললাম। 2 মিনিট পরে ওরা বলল, ঠিক আছে যান। ব্লকের নাম ম্যাপল। লিফটে উঠে 17-র বোতাম টিপে ব্যাগ থেকে পকেটে বের করে নামটা দেখেই একটু অবাক লাগলো। ইন্দ্রজিৎ সান্যাল। স্কুলের ইন্দ্র নাকি? ও তো সান্যালই ছিল। তারপর নিজের মনেই বললাম, ধুস, তা আবার হয় নাকি? এই কলকাতা শহরে যে কত ইন্দ্রজিৎ সান্যাল আছে কে জানে। ডোরবেলে চাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাকে বিস্মিত করে মধ্য 30-এ যে ভদ্রলোকটি বেরিয়ে এলেন, সে যে আমার স্কুলের বন্ধু ইন্দ্রজিৎ, সেটা বুঝতে আমার আর সময় লাগলো 5 সেকেন্ড। থুতনির কাছে ছোট কালো তিলটা দেখেই চিনেছি। চেহারাটা প্রায় একই আছে। কানে ইয়ারফোন, মনে হয় কারোর সাথে ফোনে কথা বলছে। স্যার, আপনি কি ইন্দ্রজিৎ, মানে যে আদর্শ বিদ্যা মন্দিরে পড়তো? বন্ধুকে দেখে আবেগের বশে বলে ফেললাম আমি। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর এলো। চিনতে পারলি না? আমি অর্জুন, সেই যে একসাথে স্কুলের। আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, চিনতে পেরেছি, কিন্তু মনে করিস না, একটা ইন্সপ্যাক্ট অফিস মিটিং চলছে, আজ কথা বলার একদম সময় নেই। পার্সেলের বারকোড স্ক্যান করে পকেটটা দিয়ে ফিরে আসছি, এমন সময় দেখি ইন্দ্র ফোনে কথা বলতে বলতে আমার দিকে একটা চিরকুট আর পেন এগিয়ে দিয়েছে। ইশারায় ফোন নাম্বারটা লিখে দিয়ে বলল, লিখে দিলাম। একটু ভারাক্রান্ত মন নিয়েই বেরিয়ে এলাম। এই বিলাসবহুল আবাসনে আমার মতো গরিব মানুষ বড্ডই বেমানান। ইন্দ্র যে আমাকে পাত্তা দেবে না সেটাই স্বাভাবিক। স্কুলের কথা মনে পড়ছিল। একসাথে ফুটবল খেলা, টিফিন ভাগ করে খাওয়ার, আরও কত কি। ফুটবলে ইন্দ্র ছিল দুর্দান্ত স্ট্রাইকার। গোল করে কতবার যে আমাদের টিমকে জিতিয়েছে তার হিসেব নেই। বাইক নিয়ে পরের গন্তব্যের দিকে এগোচ্ছি। পৌঁছতে আর মিনিট 15 লাগবে। আকাশের একটা কোণায় মেঘ জমেছে। কাল বৈশাখী ঝড় আসবে নাকি? মনের কোণায় স্মৃতির মেঘের আনাগোনা চলছে। মনে আছে বাংলা ক্লাসে তুষারবাবু সবাই একসাথে জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে কে কী হতে চাও? আমি বলেছিলাম ফুটবলার হতে চাই। তাই নাকি? তা ভালো। কোন পজিশনে খেলিস? ভালো গোল করতে পারিস নিশ্চয়? স্যার জিজ্ঞাসা করেছিলেন। গোল করি না স্যার, গোল বাঁচাই, গোলকিপার। এসব ভাবলে এখন হাসি পায়। ছোট ছিলাম, এখন বুঝি জীবনের ম্যাচে গোলকিপারের কোনো দাম নেই। যারা যত্ন করে আগলে রাখে তাদের এই পৃথিবী দাম দেয় না। যত উল্লাস তাদের নিয়ে, তারা নির্মমভাবে অন্যকে ডিঙিয়ে বিপক্ষের জালে বল জড়িয়ে দিতে পারে। সেদিন ইন্দ্র বলেছিল, বাবা বলেছিলেন ভালো মানুষ হতে, আর সেটাই হতে চাই। ভালো মানুষ বলতে কী বোঝায়? স্যার মৃদু হেসে জিজ্ঞাসা করেছিলেন। তা ঠিক জানি না স্যার। বাবা বলেছিলেন বড় হলে নিজের ভালোই খারাপ বুঝতে পারবো। ইন্দ্রের ওই কথাটা আমার মনে ছিল। আজ ওকে দেখে আবারও মনে পড়ল। সময়ের সাথে সাথে মানুষও বোধহয় পাল্টে যায়। ইন্দ্রজিৎ সান্যাল আজ সত্যিই একজন সফল স্ট্রাইকার, আর আমি মূল্যহীন বোকা গোলকিপারই রয়ে গেছি। কাজ শেষ করে যখন বাড়ি ঢুকলাম তখন রাত 10টা। হাতে মিতুলের জন্য আইসক্রিমের কাপ। খেয়ে নে মা, না হলে গলে যাবে, আগে খেয়ে নে, তারপর গল্প বলবো। মেয়ের হাতে আইসক্রিম ধরিয়ে বেডরুমে দিয়ে গিয়ে দেখলাম সিপ্রা মোবাইল ঘাঁটছে। আমার দিকে তাকালোও না। আমার বিবাহোত্তর জীবনটা যে ভালো চলছে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাঝে মাঝে মনে হয় তার জন্য বোধহয় আমিই দায়ী। সিপ্রাকে সব সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারিনি। আমার বিরাট কিছু রোজগার নয়, তার উপর প্যাথোলজি ল্যাবের চাকরিটা চলে যাওয়াতে আরও গাড্ডায় পড়েছি। কম্পিউটারের কাজ অল্প বিস্তর জানতাম। বিলিং, পেমেন্ট, পেশেন্ট, মেসেজ, এর কাজগুলো আমি আর কাবেরিদি মিলে করতাম। তা সেই ল্যাব একটা বড় ব্র্যান্ড কিনে নিল, সব ওদের লোক থাকবে। হাতে সামান্য কিছু ধরিয়ে আমাদের অনেককে বিদায় করলো। বসে না থেকে এই লাইনে ঢুকলাম। কোভিডের পর অনলাইনে অর্ডার অনেক বেশি, তবে এখন মাইনে কম। সিপ্রার শাড়ি, গয়না, কসমেটিক্সের আবদারের সাথে তাল মেলাতে পারি না। চেষ্টা করি, কিন্তু সব সময় হয় না। সিপ্রা আজকাল গভীর রাতে মোবাইলে কী সব খুঁটখুট করে। ঠোঁটের কোণে নির্লজ্জ হাসি। কারোর সাথে কি চ্যাট করে? নতুন বন্ধু বান্ধবী হয়েছে নাকি? তা চ্যাট করতেই পারে, কিন্তু এত রাতে? একদিন জিজ্ঞাসা করেছিলাম, ও ঝাঁঝিয়ে ওঠে বলেছিল, তোমার জানার কি দরকার আছে? কি দিয়েছো আমায় বিয়ে করে?
এক কামরার এই ভাঙাচোরা বাড়ি, স্যাঁতসেঁতে রান্নাঘর, আমার শখ আহ্লাদ কোনটা রেখেছো তুমি? সবার বড় ফ্ল্যাট, আর আমি এখানে পড়ে আছি। বউ রাখতে মুরদ লাগে, বুঝলে? শিপ্রাকে দেখেছিলাম অবাক হয়ে, বড় অচেনা লাগছিল। গতবার পয়লা বৈশাখে শিপ্রার জন্য শাড়ি আর মিতুলের ফ্রক কিনে ঢোকার সময় শুনতে পেয়েছিলাম মা মেয়েকে বলছে, তুই কেন হলি, বড় কেন হলি? না হলে আমি জীবনটা আমার মতো শেষ করে দিল বাবা আর মেয়ে মিলে। আমি কোনো কালেই ঝগড়া বিবাদের পক্ষপাতী নই। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, কর্তব্য করে যায়। রাতে বিছানায় মিতুলকে বুকে আগলে শুয়ে থাকি। আমি বৃক্ষ হতে চেয়েছিলাম, নিবিড় ভালোবাসায় বেঁধে রাখতে চেয়েছিলাম সম্পর্কের শাখা প্রশাখাগুলোকে, কিন্তু মনে হয় আমি পারিনি। আজকাল মিতুলও ওর মাকে ভয় পায়। আমি বুঝতে পারি কেমন যেন কুকড়ে থাকে। ওকে আমি রোজই রাতে গল্প বলে ঘুম পাড়াই, আমার প্রতিদিনের জীবন যুদ্ধের গল্প। বাস্তবের ক্যানভাসে কল্পনার রং তুলি চালিয়ে একটা ছবি বানাই। মেয়ে শুনতে শুনতে আমাকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন শনিবার, কাজে বেরোবো। এমন সময় ফোন, অচেনা নম্বর ধরলাম। ইন্দ্র বলছি, আজ তোর ডিউটি কতক্ষণ? আমি তো ইন্দ্র ফোন করেছে? আজ চাপ একটু কমই হবে আশা করছি, 4টে 4:30 ম্যাক্সিমাম। 5টায় আমার বাড়িতে চলে আয়, আশা করি চিনতে অসুবিধে হবে না। ঠিক আছে। আজ আর ঢুকতে কোনো অসুবিধে হলো না, ইন্দ্র বোধহয় আগেই বলে রেখেছিল। ওদের ফ্ল্যাটে ঢুকতেই ইন্দ্র জড়িয়ে ধরলো। কি দারুণ সাজানো ফ্ল্যাটটা, চারিদিকে দামি জিনিসপত্র, আসবাব, আভিজাত্য যেন ছড়িয়ে পড়ছে। এসি চলছে, এদিকে দিনভর রোদে ঘুরে বাইক চালিয়ে আমার একেবারেই যাচ্ছে তাই অবস্থা। তাহলে প্রায় 20 বছর পর, তাই তো? কেমন আছিস বল? ইন্দ্র জিজ্ঞাসা করলো। চলছে মোটামুটি। তোর খবর তো দেখতেই পাচ্ছি, খুব বড় চাকরি করিস তাই না, নাকি ব্যবসা? আমি বললাম, চাকরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পেট চলে যাচ্ছে আর কি। তোর কি খবর, বিয়ে করেছিস? দুই বন্ধুতে গল্প আর ফুরোই না। ইন্দ্র ওর বউয়ের সাথে আলাপ করিয়ে দিল, নাম আঁখি। ওনাকে আমি ম্যাম বলতে ইন্দ্র বলল, হ্যাঁ রে, বাঙালিরা কি বৌদি বলতে ভুলে গেল নাকি? সেই ইন্টার স্কুল ফাইনালে টাউন স্কুলের সাথে ম্যাচটা মনে আছে? আমি জিজ্ঞাসা করেছিলাম। আঁখি বৌদি ইতিমধ্যে চা, মিষ্টি, ফিশ ফ্রাই এনে হাজির করেছে। সে আর থাকবে না। ট্রাইবেকারে তোর অতগুলো শেভ আর আমরা চ্যাম্পিয়ন। ওফ, সেসব কিছু দিন ছিল, বুঝলে আঁখি? অর্জুন ছিল দুর্দান্ত গোলকিপার, আমরা ওকে ভাস্কর গাঙ্গুলি বলে ডাকতাম। বিকেল গড়িয়ে স্নিগ্ধ সন্ধ্যা নেমেছে কংক্রিটের শহরের বুকে। যখন ইন্দ্রের বাড়ি থেকে বেরোলাম তখন চোখের কোণটা চিকচিক করছে। দুই বন্ধুর মাঝখানের বৈভব, টাকা পয়সা আর সামাজিক মর্যাদার ঠুনকো দেওয়াল কখন ভেঙে চুরমার হয়ে গেছে। ইন্দ্র কথা রেখেছে, ভালো মানুষ হয়েছে। কম বয়সে টুকটাক লেখালেখি শখ ছিল। বাড়ি ফেরার পথে ভাবছিলাম, আজ থেকে আবার লিখলে কেমন হয়। এই ঘটনাটা দিয়েই শুরু হোক। শিপ্রা যতই অবহেলা করুক মিতুলকে, আমি আগলে রাখবো। ঠিক যেমন করে ফুটবল মাঠে বুকে চিতিয়ে দাঁড়াতাম 3 কাঠির নিচে, তেমন করে মেয়ে আমার ঠিক বড় হবে। দিনের শেষে জীবনযুদ্ধে হেরে যাওয়া এক বাবা বাড়ি ফেরে, আজকে ওই বিরাট ঝোলার মধ্যে ভরা থাকে তার মেয়ের জন্য একটা গল্প, ভালো মানুষ হওয়ার গল্প। জীবনযুদ্ধে হেরে গেলেও মেয়েকে বড় করার লড়াইতে এই বাবা কিছুতেই হারবে না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।